স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনুরা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তৃতীয় দফায় আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫ থেকে কমিয়ে ২০% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। ১৫% শুল্ক কমানোর এ ঘোষণাকে কূটনৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিবাচক মত শিল্প মালিকদেরও। এদিকে মার্কিন শুল্ক কমানোর প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে তিনি আরও বলেন, যারা ব্যাংক লুট ও চাঁদাবাজি করছে তাদের ব্যাপারে আপোষ করবে না বিএনপি। নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আজও রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তি ছাড়াও শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মাননা ও ভাতা সহ কয়েক দফা দাবি তুলে ধরেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান। এই কর্মসূচির কারণে যানবাহন বন্ধ থাকায় ভোগান্তি পোহান রাজধানীবাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ২০% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫% পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সে হিসেবে শুল্ক ১৫% কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট। গত ২রা এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল। পরে ৯ এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন। পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে গত মঙ্গলবার থেকে তৃতীয় দফায় টানা ৩ দিন আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এতে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দর কষাকষি শেষে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% পরিবর্তে ২০% পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা বলেছেন, এই চুক্তির কারণে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। তৈরি পোশাক শিল্পের মালিকরাও একে ইতিবাচক হিসেবে দেখছেন। মার্কিন শুল্ক ফাইনালি যেটা আমাদের জন্য ২০% হয়েছে, এটা আমাদের এক্সপেকটেশনের মধ্যেই ছিল। আমাদের ধারণা এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমার কথা হয়েছে আজকেও। তো তিনি আরো কম আশা করেছিলেন। তারপরও আমরা মনে করি যে ওনাদের তৎপরতার কারণে ওনাদের যে নেগোসিয়েশনের যে ফল ২০% এটা খারাপ হয়নি। কারণ যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলিরও ২০% এবং বিশেষ করে ভিয়েতনামের ২০%, ইন্ডিয়ার ২৫% আছে। তো সুতরাং আমরা মনে করি যে এইটা আমাদের জন্য ভালোই হয়েছে, খারাপ হয়নি। আজ থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। বাংলাদেশকে বর্তমানের গড় ১৫% ও নতুন পাল্টা শুল্ক ২০%, অর্থাৎ মোট ৩৫% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। ৬৯টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে পাকিস্তানের ওপর ১৯%, আফগানিস্তানের ওপর ১৫%, ভারতের ওপর ২৫%, ব্রাজিলের ওপর ১০%, ইন্দোনেশিয়ার ওপর ১৯%, মালয়েশিয়ার ওপর ১৯%, মিয়ানমারের ওপর ৪০%, ফিলিপাইনের ওপর ১৯%, শ্রীলঙ্কার ওপর ২০% ও ভিয়েতনামের ওপর ২০% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।
দেশের বর্তমান অস্থিরতা কষ্ট দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশ গড়ার জন্য নতুন যুদ্ধ শুরু করতে হবে। রাজধানীর উত্তরার আজমপুরে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে তিনি আরও বলেন, যারা শহীদ হয়েছেন তাদের এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের মনে প্রাণে স্মরণ করার আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, প্রতিবার আওয়ামী লীগ বা অন্য দল ক্ষমতায় গিয়ে দেশের সম্পদ লুট করে, আর সেটা হতে দেয়া যাবে না। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর প্রচেষ্টার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দেন। নতুন যুদ্ধ শুরু হয়েছে দেশ গড়ার এমন মন্তব্য করে ফখরুল দাবি জানান, ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন দেয়ার। খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ, আমাদের এই মানুষের এত আত্মত্যাগ, আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ, তার বিনিময়ে দেশে এখন একটা অস্থিরতা দেখতে পাই, তখন কষ্ট হয়। আমরা তো সবাই চেয়েছিলাম, চাই, এখনো চাই, এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও রাজধানীর শাহবাগে অবস্থান করছেন জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যরা। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা না করলে সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে অবস্থান কর্মসূচির কারণে শাহবাগের প্রধান সড়কের একাংশ দিয়ে আজও যান চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। ঝুম বৃষ্টির মধ্যেই দাবি আদায়ে নানা স্লোগানে রাজধানীর শাহবাগে চলছে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো চলছে এই আন্দোলন। দেশের বিভিন্ন জেলা থেকেও আন্দোলনে যোগ দিয়েছেন গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। আন্দোলনকারীদের দাবি, জুলাই সনদ শুধু বাস্তবায়নই নয়, সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি শহীদ ও আহতদের আজীবন সম্মান, ভাতা, চিকিৎসা, শিক্ষা, আইনি সুরক্ষা নিশ্চিত সহ বেশ কিছু দাবির কথা বলেন তারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দিতে হবে। শুধু তাই নয়, জুলাই ঘোষণাপত্রকে স্থায়ী সংবিধানে যুক্ত করতে হবে। আমরা আমাদের যে দাবি সেটা আদায় করে তারপর এখানে যাব। বর্তমান সরকার তাদের দাবি নিয়ে নানা টালবাহানা করছে অভিযোগ করে আন্দোলনকারীরা বলেন, এক বছরেও জুলাই সনদ ঘোষণা না করায় বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তারা। আমাদের প্রায় 3বার প্রতিশ্রুতি দিয়েছে, আমরা বারবার উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে বারবার স্মারকলিপি পাঠিয়েছি, ওনারা কোনো অ্যান্সার দেয়নি। ওনাদের সাথে আমরা বসার চেষ্টা করেছি বারবার, কিন্তু ওনারা আমাদের সাথে বসেনি। আমরা রাষ্ট্রীয়ভাবে চাই না, আমরা সাংবিধানিকভাবে চাই। দুপুরে জুলাই সনদের নমুনা প্রস্তাবনা প্রকাশ করে জুলাই যোদ্ধা সংসদ ঘোষণা দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যেটাকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করা হবে, তখনই আমাদের কর্মসূচি আমরা শেষ করব। এদিকে আন্দোলনের কারণে আজও বন্ধ থাকে শাহবাগ প্রধান সড়কের একাংশ। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এই যে আমি এখন গাউসিয়া যাব, আমার গাড়ি কোন দিক দিয়ে যাইতেছে আমি নিজেও জানি না, তাইলে আমি নিজেও তো একটা ভোগান্তির মধ্যে পড়লাম। ভোগান্তি তো শেষ নাই ভাই, কষ্ট কারে করবো, কে দেখবে আমাদের কষ্ট। তবে আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সাইকেল র্যালি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। এতে অংশ নেন 190 জন সাইক্লিস্ট। এ সময় তিনি বলেন, দেশে সুশাসন কায়েম শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, এটা পারস্পরিকভাবে বাস্তবায়ন করতে হবে। ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, এই আয়োজন নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার বার্তা দেয়। র্যালিটি রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। আগামী প্রজন্মের জন্য আমাদের এই ঢাকাকে বাসযোগ্য করতে চাই, তাহলে এই ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আজকের এই বর্ণাঢ্য সাইকেল র্যালির মাধ্যমে আমরা জনগণকে সেই বার্তা দেব। জুলাই গণ অভ্যুত্থানের সাথে জনগণকে সম্পৃক্ত করা যে বার্তাটি ছিল যে আমরা দেশে সুশাসন কায়েম করব, এটা শুধুমাত্র সরকারের একার পক্ষে নয়, এটা রেসিপ্রোকাল অর্থাৎ পারস্পরিক। আমরা যেমনিভাবে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে, তেমনিভাবে জনগণকেও সেই সাথে সহযোগিতা করতে হবে।
নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। এ উপলক্ষে দুপুরে সিরাজগঞ্জ শহরের বড়বাজারে জুলাই শহীদ যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুর স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। জুলাই যোদ্ধাদের স্মরণে ঠাকুরগাঁওয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জুলাই কেন্দ্রিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবি পার্টি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব যুক্তি দিয়ে জাগো অনুষ্ঠিত হয়েছে। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। রাজধানীতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটে পেঁয়াজের দাম বাড়ছে। এছাড়া ডজনে 10 টাকা বেড়েছে ডিমের দাম। তবে আগের দামেই পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। গত সপ্তাহে খুচরা পর্যায়ে মানভেদে 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এ সপ্তাহে বেড়ে হয়েছে 65 থেকে 70 টাকা। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বাড়ছে। কিনে আনছি 66 টাকা কেজি, আমরা খুচরা 70 টাকা করে বেচতেছি। পেঁয়াজের দাম দেখলাম বাড়ছে, যে পেঁয়াজ 60 টাকা নিয়েছিলাম আজকে 70 টাকা 75 টাকা বিক্রি হচ্ছে। একদিনে 2 দিনের মধ্যে 20 টাকা কেজিটা লাভ হয়ে বাইরে গেছে, মানুষ কিভাবে কিনবে? এদিকে আগের দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বাজার ঘুরে দেখা গেছে আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, কাঁচামরিচ পাওয়া যাচ্ছে 150 টাকা কেজিতে। বেগুন লোকা লম্বাটা 50 টাকা, আর গোলটা হচ্ছে 80 টাকা কেজি, পেঁপে 30 টাকা কেজি, লেবু হচ্ছে 5 টাকা পিস 20 টাকা কেজি, করলা 60 টাকা কেজি, ধুন্দুল 50 টাকা কেজি, পড়ো 40 টাকা, মরিচ 60 টাকা কেজি। এই যে করলা নিলাম এটা হচ্ছে 60 টাকা, তারপরে আপনার ঢেঁড়স নিলাম 60 টাকা। বাড়তি ডিমের দাম, প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়, যা আগের সপ্তাহে ছিল 120 টাকা। আর প্রতি ডজন সাদা ডিম 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকা। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 10 টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে 310 টাকায়। ইকরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে চলমান বৃষ্টি আগামীকাল থেকে আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং উজানে অতি ভারী বর্ষণ হবে। এতে করে এই 3 বিভাগের নদী তীরবর্তী এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আনোয়ার হোসেনের রিপোর্ট। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণ ও মধ্যাঞ্চলে এতদিন ভারী বৃষ্টি হলেও এবার বৃষ্টি পেতে যাচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান নিতে যাচ্ছে। এতে করে আগামী 7 দিনে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ সহ উজানে মেঘালয়, সিকিম অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মধ্যাঞ্চল সহ দক্ষিণাঞ্চলেও এই সময়ে ভারী বৃষ্টির ধারাটি বিস্তার লাভ করবে। সব মিলিয়ে আগামী 7 দিন দেশজুড়ে বৃষ্টি চলতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চল সহ এবং আপ স্ট্রিমের দিকে সেটা 7 দিনের অ্যাকুমুলেশন 350 মিলিমিটার বা তারও বেশি হতে পারে। আসলে করে 3 দিন পরে আমরা আশা করছি যে ওই অ্যাক্সিসটা দক্ষিণ সাউথের দিকে শিফট করবে, অর্থাৎ সেটা বাংলাদেশের মাঝামাঝি অবস্থানে আসবে এবং যখনই অ্যাক্সিসটা বাংলাদেশের মাঝামাঝি অবস্থানে হয় সেক্ষেত্রে সারা দেশে ইউনিফর্ম বৃষ্টি হয়। এমন বৃষ্টির প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদী তীরবর্তী এলাকায় শনিবার থেকে স্বল্পমেয়াদী বন্যা শুরু হতে পারে বলে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করার একটা ঝুঁকি আছে এবং এর ফলে তিস্তা নদী সংলগ্ন লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আছে। সিলেটে মূলত মেঘালয়ের থেকে নেমে আসা সারিগোয়াইন নদী, জাদুকাটা নদী সুনামগঞ্জে, নেত্রকোনা জেলায় সোমেশ্বরী নদী এবং শেরপুর ও নেত্রকোনার ভুগাইকংশ নদী অববাহিকাতে আদি দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আগামী 2 থেকে 7 তারিখে এই বৃষ্টিপাত সম্ভাব্য অতি ভারী বৃষ্টিপাত চলাকালীন স্পেলের সময় এবং এর ফলে এই বর্ণিত নদীগুলো অববাহিকাতে পানি বৃদ্ধি পেয়ে কতিপয় নিম্নাঞ্চল স্বল্পমেয়াদে প্লাবিত হতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। এই বৃষ্টির কারণে যমুনা ও পদ্মা নদীর পানি বাড়বে, তবে এই নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যার ঝুঁকি নেই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।
এদিকে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার কমপক্ষে ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ি, ভেসে গেছে মাছের ঘের। জলাবদ্ধ এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। নোয়াখালীতে বৃষ্টির পানি নামতে না পারায় প্রায় ১ মাস ধরে জলাবদ্ধ পৌরসভা এলাকা, সদর, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানীগঞ্জ উপজেলার বেশিরভাগ গ্রাম। দীর্ঘদিন জলাবদ্ধতার পানি কমতে না পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে মশা ও পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় ৫১ প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এর মধ্যে খাবার নিতে গিয়ে মারা যান ২৩ জন। সকালে খান ইউনিসের দক্ষিণে মোরাক করিডোরের কাছে ত্রাণের জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর জানিয়েছে, ইসরায়েল এখন গাজায় আরও কিছু সাহায্য পাঠাচ্ছে, তবে মানুষের চাহিদা মেটানোর জন্য তা যথেষ্ট নয়। এদিকে উপত্যকার চিকিৎসকরা জানিয়েছেন, মানবিক সাহায্যের উপর ইসরায়েল আরোপিত বিধি নিষেধের কারণে আরও ২ শিশু এবং ১ যুবকের ক্ষুধায় মৃত্যু হয়েছে। গাজায় ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা এখন ১৫৪তে দাঁড়িয়েছে, যার মধ্যে ৮৯ জন শিশু। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশি পণ্যের পাল্টা শুল্ক কমিয়ে ২০% করেছে যুক্তরাষ্ট্র। এটি কূটনৈতিক বিজয় বলেছেন প্রধান উপদেষ্টা। ইতিবাচক মত শিল্প মালিকদের। মার্কিন শুল্ক কমানোর প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা বিএনপির। যারা ব্যাংক লুট ও চাঁদাবাজি করছে তাদের ব্যাপারে আপোষ নয়, সমাবেশে বলেছেন ফখরুল। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আজও শাহবাগের সড়ক অবরোধ করে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ। সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।